হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 31। জেগে ওঠা তেজ পরক্ষণেই মিলিয়ে গেল তার। সুফিয়ান বসলো ফারদিনার মৃতদেহের কাছে, মন ভরে দেখছে দেহটি। তার চোখের জল গড়িয়ে পড়ল ফারদিনার কপালে। কুদ্দুস এতক্ষণ সুফিয়ানের তেজ দেখছিল, এখন দেখছে তার হাহাকার, আর্তনাদ, স্বপ্ন। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো হয়ে যেত। ঘুম ভেঙে সুফিয়ান দেখতো সব কিছু ঠিকঠাক আছে, ফারদিনা বেঁচে আছে, তার সঙ্গেই আছে। আজ সুফিয়ান নিজেকে একটা স্বপ্নের জগতে দেখতে চাইছে, কিন্তু তা যেন আর সম্ভব নয়। নেই, তার প্রিয় মানুষটি আর বেঁচে নেই। তার জীবন হতে অনেক দূরে চলে গেছে, যতটা দূরে গেলে আর ফিরে আসা যায় না। সুফিয়ান ফারদিনার মুখমণ্ডলের দিকে চেয়ে এক বিষাদ ভরা কণ্ঠে বলল, চেয়েছিলাম তোমাকে লাল শাড়িতে বিয়ের সাজে দেখব, কিন্তু দেখো কি করুণ ভাগ্য আমার, আজ তোমাকে সাদা কাফনে শেষ বিদায়ের সাজে দেখতে হবে। কুদ্দুস কেঁদে কেঁদে বলল, ভাই, আজকের এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ওই হায়নাগুলো ধ্বংস হোক, সেটা সবসময় চাইতাম, কিন্তু ফারদিনা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি। সুফিয়ান শীতল কণ্ঠে বলল, তোরা যখন ওর কবর খুঁড়বি তখন একসাথে দুটো কবর খুঁড়বি। যেই জগতে ফারদিনা নেই সেই জগতে আমি থাকতে চাই না। এটা অসম্ভব, কুদ্দুস বলল। সুফিয়ান অদ্ভুত হেসে বলল, আমার বেঁচে থাকা অসম্ভব। যদি বেঁচে থাকি তবে প্রতিনিয়ত ফারদিনার শূন্যতা আমায় ঠুকরে ঠুকরে খাবে। আমি নিজের হাতে ফারদিনাকে মেরে ফেলেছি। এই পাপের অনুশোচনা যন্ত্রণায় আমি ধীরে ধীরে মরব। তার চেয়ে ভালো একেবারে দুনিয়া ছেড়ে চলে যাব। সকাল 11টা বাজলেও আজ রোদ নেই, সূর্যের দেখা মেলেনি। সকালের নিস্তব্ধতা যেন এখনও ভাঙেনি। পুরো হায়দার বাড়ির আঙিনা জুড়ে এক অসাধারণ স্তব্ধ আলো পড়ে আছে। রোদ নেই, কিন্তু ধূসর আকাশের ফাঁক দিয়ে হালকা শীতের নরম কামড় টের পাওয়া যাচ্ছে। বাতাস খুবই শান্ত, এতটাই শান্ত যে দুটো শুকনো পাতা মাটিতে পড়ার শব্দ স্পষ্ট শোনা যায়। দূরের কোনো গ্রামে পথ দিয়ে মাঝে মাঝে কারো পায়ের চাপা শব্দ ভেসে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। পুকুরের জলও আজ অদ্ভুতভাবে যেন স্থিরতার কুয়াশায় ঢাকা পর্দা দিয়ে রেখেছে। ঘরের ছাদে থাকা শিশিরের ফোঁটাগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, যেন সময় নিয়েই ক্লান্ত হয়ে গতি কমিয়ে দিচ্ছে। হায়দারবাড়ির বেশ কাছেই একটা ছোট চায়ের দোকান। চা দোকানের চুলা এখনও নিভু নিভু, ধোঁয়া উঠে আকাশের নিস্তরঙ্গ সাদায় মিলিয়ে যাচ্ছে। মানুষের মুখে নেই, কোলাহল নেই, শুধু অজানা নিঃশব্দতার গভীর টান। পুরো পৃথিবী আজ যেন একটু থেমে শ্বাস নিচ্ছে। এমন বেলা 11টার সময়, নিস্তব্ধ, নির্লিপ্ত, অথচ অদ্ভুতভাবে বিষাদময়। এখানে যে কেউ দাঁড়ালে মনে হবে তার ভেতরের কোলাহল যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে। ব্রিটিশ দল ঠিক কিছুক্ষণ আগে সিন্ধুতলি গ্রাম ছেড়ে চলে গিয়েছে। তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। রসিক তালুকদারের 4 ছেলে শেষ, চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি এখন দুর্বল। ব্রিটিশদের বিরুদ্ধে কখনো একা উনি লড়তে পারবে না বলে আজই ব্রিটিশ প্রধান তার বাহিনী নিয়ে আলিমনগর চলে যান। অন্যদিকে শূন্য হয়েছে সুফিয়ান। ভোরবেলার দিকে ফারদিনার লাশ সেই গোপন ঘর থেকে বাড়ির সামনে পর্যন্ত এনেছিল। সেখানে অপেক্ষায় ছিল গ্রামের মহিলারা। ওনারা সুফিয়ানের থেকে ফারদিনার লাশ নিয়ে নেন। তারা বলেছিল, ফারদিনাকে ধরা ছোঁয়া এখন তোমার মোটেও উচিত নয়। তুমি বলো ওর লাশ কোথায় নিয়ে যাবে, সেখানে আমরা দিয়ে আসছি। সুফিয়ান নীরব থেকে বলেছিল তার গ্রামের কথা। এরপর সকলে চলে আসেন সিন্ধুতলি। বন্দি থাকা গ্রামবাসীরাও চলে আসেন এখানে। ব্রিটিশরা চলে যাওয়ার পর গ্রামের মহিলারা মিলে ফারদিনার শেষ বিদায়ের আয়োজন করেন। বড়ই পাতার গরম জলে গোসল করান, একজন মৌলবীকে ডেকে জানাজার ব্যবস্থা করেন। সুফিয়ান একবার দেখতে চেয়েছিল ফারদিনাকে, মৌলবী বারণ করলেন, বললেন, তুমি ওর জন্য বৈধ না, ওকে আর দেখতে পারবে না। সুফিয়ান তখন ভেঙে পড়েছিল। আকাশটা যেন তার মাথার উপর আছড়ে পড়েছে। সে আর কোনোদিন ফারদিনাকে দেখবে না, তাকে শুনবে না। তার প্রিয় মানুষটির সাথে আর কোনোদিন চাইলেও দেখা হবে না। অসহায় লাগছিল নিজেকে। তুমি কে, এত রাতে বাঁশি বাজাচ্ছ? আগে কখনো শুনিনি তো। তোমাকে স্বর্ণের বাঁশি উপহার দিয়েছি, যে বাঁশির সুর একান্তই আমি শুনব। আমি আজমাদের সাথে আলাদা সময় কাটাবো, তার ঘরে থাকবো। সুফিয়ানের কানে ফারদিনার বলা শব্দগুলো বারবার
প্রতিধ্বনিত হচ্ছে। যেদিকে তাকায় সেদিকে ফারদিনাকে দেখছে। সাদা রঙের শাড়ি পরে হেঁটে বেড়াচ্ছে, মুখে হাসি নেই তার, অভিমানী দেখাচ্ছে তাকে। সুফিয়ান চোখ বুজে ফেলল হ্যালুসিনেশন দূর করতে, মুক্ত হতে, কিন্তু সে বৃথা প্রচেষ্টা করল। চোখের মনের মাঝেও ফারদিনার স্মৃতিগুলো তাকে ধাওয়া করে উঠল। সুফিয়ান চোখ মেলে তাকালো। ঘরের সামনে বসে আছে সুফিয়ান। গ্রামবাসীরা দল বেঁধে এসে সুফিয়ানকে বাহবা দিচ্ছে, কেউ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের গ্রামকে ব্রিটিশের হাত থেকে রক্ষা করেছে। সুফিয়ান দাঁড়িয়ে যায়। একজন বৃদ্ধা লাঠি ভর দিয়ে এসে সুফিয়ানের সম্মুখে দাঁড়ালো। সুফিয়ানের হাতটা মুখের কাছে নিয়ে উনি চুমু খেলেন, বললেন, তোমার বাবা সিলমুন হায়দার একজন উদার মনের মানুষ ছিল। গ্রামবাসীদের ভালোর জন্য উনি অনেক কিছু করে গেছে, কিন্তু হঠাৎ উনি চলে যাওয়াতে ভেবেছিলাম সব কিছু বোধ হয় এই শেষ, কিন্তু না। তার ছেলে সুফিয়ান হায়দার আমাদের সেই পূর্ণ গ্রামকে ধরে রেখেছে, আমাদের ব্রিটিশের হাত থেকে রক্ষা করেছে। তোমার ভালো হোক। সুফিয়ান জানে এই জয় একজন মানুষের প্রাণের বিনিময়ে এসেছে। সে বুকে পাহাড় সমান ব্যথা নিয়ে মিথ্যা হাসি আনলো ঠোঁটের ফাঁকে, বোঝালো সেও সন্তুষ্ট। বৃদ্ধা সরে গেল। এরপর এলো প্রতিবন্ধী এক বাচ্চা, এক পানে খোঁড়াতে কেড়াতে এসে সুফিয়ানের সামনে দাঁড়ালো। বয়স আনুমানিক 14। সুফিয়ান ওর সামনে হাঁটু গেড়ে বসলো, বলল, তুই কি বলতে এসেছিস? বাচ্চাটি কিছুক্ষণ সুফিয়ানের দিকে তাকিয়ে থাকলো। সুফিয়ানের বাচোখের পাশে জল জমে গালে গড়িয়ে পড়ছিল। বাচ্চা ছেলেটি সুফিয়ানের চোখের জল পড়তে দিল না, ওর নরম হাতে স্পর্শ করে মুছে দিল। বলল, ভাইয়া তুমি কান্না কেন করছো? বাচ্চাটির প্রশ্ন সুফিয়ানকে পুনরায় দমিয়ে দিল। সে দ্রুত চোখ মুছে প্রশ্ন এড়িয়ে বলল, তোর কি অবস্থা বল, এখন সুস্থ আছিস? আর তোদের ভয় নেই, আমি চলে এসেছি। আজ থেকে সিন্ধুতলে স্বাধীন, যেভাবে খুশি আনন্দ করবি, যা ইচ্ছে করবি, কেউ আর বাধা দিবে না। বাচ্চার ছেলেটি হাত বাড়িয়ে বলল, কথা দাও ভাইয়া, তুমি আর আমাদের ছাইরা যাইবা না। কথা দাও, সারা জীবন আমাদের পাশে থাকবা, শত্রুদের হাত থেকে রক্ষা করবা। থেমে বাচ্চাটি আবার বলল, জানো ভাইয়া, এতদিন আমরা শান্তিতে ঘুমাইতে পারি নাই, তুমি ফিরে আইসো, অহনার চিন্তা নাই, কিন্তু তুমি যদি আবার চইলা যাও, আমরা তাহলে মইরা যাবো, আর কেউ শত্রুদের থেকে বাঁচাইতে পারবো না। সুফিয়ান দাঁড়িয়ে পড়ল। গ্রামবাসীরা তার দিকে তাকিয়ে আছে, সবাই অপেক্ষা করছে কখন সুফিয়ান কথা দিবে, ওয়াদা করবে। সুফিয়ান চাইছে না কথা দিতে। বাচ্চাটি সুফিয়ানের কনিষ্ঠ আঙুল ধরে হাতটি নাড়াচ্ছে আর বলছে, ও ভাইয়া, চুপ কইরা আছো কেন? কথা দাও, চুপ কইরা থাইকো না। একই সাথে গ্রামবাসীরাও আওয়াজ তুলল। সুফিয়ান বাচ্চাটির দিকে একবার, আর একবার গ্রামবাসীদের দিকে তাকালো। মাঝপথে ভেসে উঠল ফারদিনার স্মৃতি। বেঁচে থাকার ইচ্ছা নেই তার, অন্যদের পাশে ভরসাস্থল হয়ে তাদের নির্ভয়ে বাঁচার আশা দিতে সুফিয়ানকে কেন যেন পারছে না। তাদের নির্ভয়ে বাঁচার আশা দিতে সুফিয়ান কেন যেন পারছে না। কিভাবে সে ফারদিনাকে ছাড়া বেঁচে থাকবে, এই প্রশ্নের উত্তর সে তৈরি করতে পারছে না। বাচ্চাটা এবার অধৈর্য হয়ে বলল, ভাইয়া, তার মানে তুমি আমাদের কথা দিবা না, তুমি আবার চইলা যাইবা? আমাদের ছেড়ে যেও না ভাইয়া। বিন্তির কণ্ঠ। সুফিয়ান কাঁধের উপর থেকে ওর দিকে ঘুরে তাকালো। বিন্তি পাতলা সুতির কাপড়ের শাড়ি পরেছে, হাতে স্বর্ণের পালা। জমিদার কন্যা হলেও আজ যেন ওর ভেতরের সে জমিদারি ভাবটা আর নেই। সরু থুতনির উপর কালো তিলটা যেন ফুটে উঠেছে চোখের জলের স্পর্শে। বিন্তি সুফিয়ানের পেছনে এসে দাঁড়ায়, ভেজা কণ্ঠে বলল, ভাইয়া, কথা দাও, আর আমাদের ছেড়ে কোথাও যাবে না, সারা জীবন আমাদের ঢাল হয়ে থাকবে। সুফিয়ান দ্বিধায় পড়ল। এখন তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না। ইট পাথরের তৈরি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওয়াদার পরিবর্তে এক দীর্ঘশ্বাস চলে আসলো। ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীদের মধ্য থেকে ফারদিনার কণ্ঠ ভেসে আসলো। সে হাসি মুখে দাঁড়িয়ে আছে, মৃদু হেসে বলল, কি ভাবছো এত? কথা দাও, তুমি সবার পাশে থাকবে, মনের গ্রামবাসীদের ঢাল হয়ে থাকবে, চুপ করে থেকো না, কথা দাও। সুফিয়ান বাচ্চাটির হাতে হাত রেখে বলল, কথা দিচ্ছি, আমি আর কোথাও যাব না, যতদিন বেঁচে আছি তোমাদের পাশে থাকবো। বাচ্চাটি সহ সবাই আনন্দিত হলো। সুফিয়ান চোখ তুলে তাকালো ফারদিনের দিকে। ফারদিনা নেই, সেখানে সাদা শাড়িতে অন্য একজন দাঁড়িয়ে আছে। সুফিয়ান উদ্ভ্রান্তের মতো চারিদিকে ফারদিনার খোঁজ শুরু করলো। দূরে দূরে চোখ মেলালো,
কিন্তু সে আর ফারদিনাকে দেখতে পেল না। সুফিয়ানের ছোটাছুটি দেখে বিনতি তাকে থামিয়ে দিল। সুফিয়ানের হাত ধরে ফিসফিস করে বলল, ভাইয়া তুমি পাগলের মতন আচরণ করছো কেন? সবাই দেখছে তোমাকে, শান্ত হও। সুফিয়ানের যেন হঠাৎ করে হুঁশ ফিরল, স্থির হয়ে দাঁড়ালো। বিনতি গ্রামবাসীদের যেতে বলল, তারা চলে যায়। তখন উপস্থিত হয় মৌলভী সাহেব। উনি সুফিয়ানের সামনে এসে বললেন, জানাজা সম্পন্ন হয়েছে, যেহেতু ওনার রক্তের কেউ বেঁচে নেই তাই বাধ্য হয়ে আমরাই দাফন করেছি। বিনতি সুফিয়ানকে লক্ষ্য করে বলল, ভাই তুমি জানাজায় শরিক হলে না? সুফিয়ান বলল, আমি অপবিত্র একজন খুনি, আমার মতো পাপী ওর জানাজা দিলে পাপ হবে। আমি যা পাপ করেছি এর বোধ হয় ক্ষমা নেই। শুধু শুধু আমার পাপের বোঝা ও কেন ভোগ করবে? মৌলভী সাহেব চলে যান। সুফিয়ান ও বিনতি হেঁটে হেঁটে তাদের পারিবারিক কবরস্থানের দিকে গেল। সুফিয়ান হাঁটছে ঠিকই, তবে তার পায়ের আওয়াজ যেন মাটিও টের পাচ্ছে না। বিনতি সুফিয়ানকে দেখছে। তরতাজা সে সুফিয়ান আজ যেন তুলোর মতো নরম হয়ে গেছে। সুফিয়ানের এমন রূপ যেন বিনতির আগে কখনো দেখেনি। ও আড়ালে কাঁদছে, শব্দহীন কান্না। সুফিয়ান ফারদিনার কবরটি কয়েকবার দূর থেকে দেখছে। কবরের কাছে যেতেও ভয় করছে। সে যে নিজেকে অপবিত্র ধরে নিয়েছে। কবরের ভেতরে অপবিত্র কেউ ঢুকতে পারে না, আর সেও পারছে না। সে দুনিয়ার বুকে হেঁটে বেড়াচ্ছে, আর তার প্রিয়সী মাটির ঘরে শায়িত হয়ে আছে। চির নিদ্রায় মগ্ন সে, যে নিদ্রা থেকে হাদা ডাকলেও আর জেগে উঠবে না। সুফিয়ান আবার কেঁদে উঠল, বুক ভাসিয়ে কাঁদল। দাঁড়ানো থেকে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে, এরপর লুটিয়ে বসল। বিনতি সুফিয়ানের কান্নায় কেঁদে উঠল, শাড়ির আঁচলটা মুখে চেপে ধরল। ওর ভাই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে যেন, সহ্য হচ্ছে না ওর। ও ছুটে গেল সুফিয়ানের কাছে, সুফিয়ানের পাশে বসে শাড়ির আঁচল দিয়ে ভাইয়ের চোখের জল মুছে দিল। বলল, ভাই তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে, গ্রামবাসীদের কি হবে? নিজেকে সামলাও। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো ভেবে নিজের মনকে সান্ত্বনা দাও। সুফিয়ান নিরুত্তর ভঙ্গিতে বসে আছে, চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। বিনতি কণ্ঠ খাদে নামিয়ে বলল, প্রিয় মানুষ হারানোর ব্যথা কখনো যাবে না ভাই, এই ব্যথা চিরস্থায়ী, তোমাকে একটু একটু করে শেষ করে দিবে। আমি যতই সান্ত্বনা দিই কাজ হবে না জানি, তবুও এই যন্ত্রণা থেকে ফিরে আসার একটু চেষ্টা করো ভাই। তোমার অবস্থা দেখেছো, চোখের নিচে কালি হয়ে গেছে। সুফিয়ান কান্না থামিয়ে বলল, চোখের নিচের কালো দাগটা তোর নজরে এসেছে। ঠিকমতো ঘুমালে, যত্ন নিলে চোখের নিচের কালো দাগটা দূর হয়ে যাবে। কিন্তু আমার হৃদয়টা পুড়ে যে কালো হয়ে গেছে, সেই দাগ কীভাবে দূর হবে? সুফিয়ানের কণ্ঠে প্রকাশ পেল নীরবতার মাঝে এক ভয়াবহ চাপা কষ্ট। বিনতির কাছে এরূপ প্রশ্নের কোনো জবাব নেই। সে দৃষ্টি নত করে ফেলল। সুফিয়ান ফিক করে হেসে বলল, ফারদিনা যদি ফিরে আসে না, তবেই আমার কষ্ট দূর হয়ে যাবে। মরা মানুষ ফিরে আসে না ভাই, সৃষ্টিকর্তা চাইলে সব পারে, আমার ফারদিনাকে ফিরিয়ে দিতে পারবে না? সৃষ্টিকর্তা চাইলে সব পারে, তাই বলে মৃত ব্যক্তিদের ফিরে চাইলে উনি আরও নারাজ হবেন। সুফিয়ান ভারাক্রান্ত গলায় বলল, কত মানুষ জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায়, জীবন্ত লাশগুলোর ব্যথা কেউ দেখে না। আমিও আজ জীবন্ত লাশ হয়ে গেছি। তুমি এরকম বললে আমার কষ্ট হয় ভাই, আমার জন্য অন্তত নিজেকে সামলাও, ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা করো, সময় এবং অপেক্ষা সব কিছু ঠিক করে দিবে। থেমে বিনতি আবার বলল, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ ক্ষমাশীল, তার কাছে ক্ষমা চাও, দোয়া করো, দেখবে তুমি শান্তি পাবে। সুফিয়ান ফারিনা বেগমের কবরের দিকে তাকালো। তার পরের কবরটি সিলমান হায়দারের, তারপর দাদা দাদি পিয়াসার কবর, শেষ কবরটি ফারদিনার। সবকটি কবরের দিকে চোখ মিলল, তাকালো। এরপর বলল, যদি দোয়া করে কাউকে ফিরে পাওয়া যেত, তবে আমি আমার মায়ের জন্য দোয়া করতাম। যদি অপেক্ষা করে কাউকে ফিরে পাওয়া যেত, তবে আমি আমার না হওয়া মানুষটির জন্য অপেক্ষা করতাম। সময় গড়াচ্ছে। দুজনেই চুপচাপ বসে রইল। সুফিয়ান অপলকে দূরে থেকে ফারদিনার কবরটি দেখছে। বিনতি পাশে বসা, ভাইয়ের থেকে দূরে যাচ্ছে না। কখন কি করে বসে, অজানা ভয় ওকে গ্রাস করে রেখেছে। ওকে দিয়ে একবার ঘরের দিকে দেখছে।
ঘরের বাহিরে তাদের কয়েকজন অনুসারী পায়চারি করছে। সুফিয়ান হঠাৎ করে বিন্তিকে ডাকলো। বিন্তি। বিন্তি ছোট করে উত্তর দিল, আত্মহত্যা করা পাপ, তাই না? হ্যাঁ, আত্মহত্যা করলে একালেও পরকালেও শান্তি যায় না। তাহলে তুই একটা সহজ উপায় বলে দে, যাতে আমি যত দ্রুত সম্ভব দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বিন্তির চোখে জল নিয়ে সুফিয়ানের দিকে তাকালো। মুখটি এলোমেলো হয়ে গেল। ভাই তার বোনের কাছে মৃত্যুর উপায় জানতে চাইছে। দুনিয়ার সবচেয়ে করুণ আর নিকৃষ্ট আবদার বোধহয় এটাই। বিন্তির নিস্তব্ধতা দেখে সুফিয়ান বলল, ভাবছিস কি আবল তাবল বলছি আমি? তোকে রেখে চলে যেতে যাচ্ছি, তবে কি তোকে ভালোবাসি না? আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু তোকে রেখে যেতে আর ভয় নেই আমার। তোকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে পেরেছি, ও তোকে সারা জীবন আগলে রাখবে। বিন্তি নিরুত্তর, শুধু অঝরে চোখের জল ফেলছে। সুফিয়ান সেকেন্ড কয়েক চুপ থেকে আবার বলল, না থাক, আমার মতো নিকৃষ্ট মানুষকে মৃত্যুর উপায় বলে দিতে হবে না। আমার পাপের ভার অনেক বেশি, পরে এই ভার হয়তো তোকে সইতে হবে। ভাই হয়ে বোনের ক্ষতি করতে পারবো না। তুমি কোনো পাপ করনি ভাই, যা কিছু করেছো বাধ্য হয়ে, তোমাকে দিয়ে পাপ করানো হয়েছে। সুফিয়ানের চোখের মাঝে অতীতে সে কাল্পনিক চিত্রগুলো ভেসে উঠল। একদিন রাতে সে কিছুটা ইচ্ছায় খানিকটা অনিচ্ছায় ফারদিনাকে ব্যবহার করেছে, শুধুমাত্র পরিবার কলঙ্কিত করতে, প্রতিশোধ নিতে। আজকে সেই দিনটার কথা মনে পড়তে সুফিয়ানের ভেতরে সত্তাটা চিচি করে উঠছে। নিজেকে দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ মনে হচ্ছে। ফারদিনের সাথে সেদিন অমনটা না করলে বোধহয় আজকের এই দিন দেখতে হতো না। আক্ষেপের সুরে সুফিয়ান বলল, আমি পাপ করেছি বোন, সে পাপের বোঝা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। বড্ড ভারী জিনিস এই পাপের বোঝা, সইতে পারছি না। আজ খুব জানতে ইচ্ছা করছে আমি কী পাপ করেছি যে পাপের জন্য আমার সারাটা জীবন নরকে পরিণত হলো। বিন্তি নিজের চোখের জল মুছে ফেলল। যা হয় ভালোর জন্য। বিন্তির মিথ্যা সান্ত্বনার কাজ হলো না। সুফিয়ান তাচ্ছিল্য হাসি দিল, বলল, সব ভালোতে ভালো হয় না, বরং ধ্বংস নিয়ে আসে। আমার জীবনে ভালোটা আর কোথায় হলো? মা বাবাকে হারালাম, বোনকে হারালাম, যাকে আমার অন্ধকার জীবনে প্রদীপ ভাবলাম, শেষমেশ সেই প্রদীপটাও নিভে গেল। আমি আমার ধ্বংসের শেষ প্রান্তে এসেও ধ্বংস হলাম। কি ভাগ্য আমার! বিন্তি কিছু বলল না। ওর বলার আর কোনো শব্দ অবশিষ্ট রইল না যেন। বসা ছেড়ে উঠে দাঁড়ালো। তখন চোখে পড়ল চারজন অচেনা ব্যক্তিদের। চারজনই সাদা রঙের ফতোয়া পরে আছে, বয়স চেহারা ঠিক একই। বিন্তি জিজ্ঞেস করলো, আপনারা কারা? সুফিয়ান ঘুরে তাকালো। বজু, হাবলু, লালমিয়া, সলেমান ওরা এসেছে। সুফিয়ান দাঁড়ালো। ওরা নিস্তব্ধ চাহনিতে সুফিয়ানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। এরপর সলেমান এগিয়ে এসে বলল, সব কিছু কুদ্দুসের থেকে শুনেছি। তালুকদারের 4 ছেলে শেষ হয়েছে শুনে খুশি হয়েছি, কিন্তু যখন শুনলাম আপনি ফারদিনাকে নিজ হাতে মেরে ফেলেছেন, আমি থমকে গেছি। ওই শয়তানগুলো আপনাকে বাধ্য করেছে ওকে মারতে, ভেবে খুব কষ্ট হচ্ছে জানেন তো। আপনার আর জমিদার কন্যার প্রেমের পূর্ণতা মিলল না। সুফিয়ান নীরবে নিঃশ্বাস ফেলল, কিছু বলল না। বদ্রু এগিয়ে এলো। আপনি আমাদের গ্রামকে মানব শূন্য করেছেন জানেন। যখন শুনেছি তখন একবারের জন্য আপনার উপর খারাপ ধারণা আসেনি। জানতাম আমাদের সুফিয়ান ভাই একজন সৎপুরুষ, সেটা করেছে হয়তো তার পেছনে কোনো উদ্দেশ্য ছিল। এরপর আমরা সব জানতে পারি। গর্ব হচ্ছে আপনাকে নিয়ে। লাল মেয়ে পেছন থেকে সামনে এসে বলল, আমরা ওই গ্রাম থেকে চলে এসেছি চিরদিনের জন্য। ওই গ্রামে থাকলে ব্রিটিশদের কথা মতো চলতে হবে, ওদের ফ্যাক্টরি তৈরিতে সাহায্য করতে হবে। হয়তো মোটা অঙ্কের টাকা পাবো, কিন্তু সে টাকা চাই না। আমরা আপনার গ্রামে কৃষিকাজ করব, যতটুকু প্রাপ্য ততটুকু আয় করব, ব্যাস, এর বেশি কিছু চাই না। আজ ওরা পরিবর্তন হয়েছে। 4 জন চোর আজ টাকার পেছনে ছুটছে না, কত কত টাকা কামানোর সুযোগ ওদের, কিন্তু ওরা সেই সুযোগকে হাতছাড়া করছে। আফসোস সুফিয়ানের। ফারদিনা ওদের পরিবর্তন দেখতে পারল না। আজ ফারদিনা বেঁচে থাকলে সুফিয়ান বড় গলায় বলতো, দেখো মেয়ে, আমার 4 চোর আজ সত্যি পরিবর্তন হয়েছে, ভালো মানুষ হয়েছে। ওরা আর টাকার পেছনে ছুটছে না। ব্যর্থ সুফিয়ান। সে আর বলতে পারেনি ফারদিনাকে, হারিয়ে গেছে সে মানুষটি। বেলা গড়িয়ে গেল। সুফিয়ান সে সকাল 11টার পর থেকে এখানে তাদের পারিবারিক কবরস্থানের পাশেই বসে আছে। বিন্তি চলে গেছে ঘরে। একটু পর পর এসে সুফিয়ানকে দেখে যাচ্ছে।
বজ্রু ওরা তার পাশে আছে। সুফিয়া নির্বাক দৃষ্টিতে বলল, আলিমনগরকে খুব মনে পড়ছে। কত ছোট স্মৃতি রেখে ফেলে এসেছি। ফারদিনের সাথে কাটানো মুহূর্তগুলো, রশিদ চাচার সাথে কাজ নিয়ে আলাপ, ফারদিনার পুহুর সাথে ঝামেলা ঝগড়া করা খুব মনে পড়ছে। তবে সুফিয়ান আবার বলল, আমার সেই ছোট্ট মাটির ঘরে কিছু বই ফেলে রেখে এসেছি। আমার জীবন নিয়ে লেখা গল্পটি ফেলে রেখে এসেছি। বাঁশি, ফারদিনের দেওয়া বাঁশিটাও ফেলে রেখে এসেছি। সলেমান তখন একটা পোটলা এগিয়ে দিল, বলল, আমরা সব নিয়ে এসেছি। সুফিয়ান পোটলাটা পেয়ে খুশি হলো। সেটা দ্রুত খুলল, ফারদিনের দেওয়া বাঁশিটা হাতে তুলে নিল। তখন চোখের সামনে ভেসে উঠল অতীতে সেই বাঁশি উপহার দেওয়ার দিনটি। সেদিন সুফিয়ান ভুল করে বিন্তির নামটা বলে ফেলেছিল। নামটা বলার একটা কারণ ছিল। সুফিয়ানের প্রতি জন্মদিনে বিন্তি একটি করে বাঁশি উপহার দিত, কিন্তু সুফিয়ান কখনো সে বাঁশি বাজায়নি। কিন্তু সময়ের ব্যবধানে তার সেই বাঁশির সুর যেন অভিশাপ হয়ে উঠেছে। বাঁশিটা হাতে নিয়ে ভালো করে দেখলো, আর কোনদিন বাঁশির সুর তুলবে না সে। শুধু স্মৃতি হয়ে থাকবে ফারদিনার দেওয়া বাঁশিটা। একটা ক্ষুদ্র জীবন, অথচ কত স্মৃতি। কিছু স্মৃতি জীবন্ত, কিছু স্মৃতি মৃত। মানুষের সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা, স্মৃতির পাতায় ভেসে থাকা। সুফিয়ান এখন ভাসছে সেই স্মৃতির পাতায়, যে পাতা যেন তার ভার সহ্য করতে পারছে না। সোলেমান সুফিয়ানের স্থির ভাবনা ভাঙতে বলল, আপনার গোলাপ বাগানে সত্যি লাশ আছে? সুফিয়ান ধীর কণ্ঠে বলল, গ্রাম শূন্য গ্রাম মানব শূন্য করতে চেয়ে আমি তাদেরকেই খুন করেছি যারা পাপী। কেউ ছিল ধর্ষণকারী, কেউ ছিল অত্যাচারী, কেউ বা তার বাবা মাকে বৃদ্ধ বয়ে সে ফেলে দিয়েছে জঙ্গলে, কেউ গর্ভধারিণী মাকে মেরেছিল। আর আমি ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে ওদের শুধু মেরেছি। তেমনি সুফিয়ান বলল, কিন্তু নিরপরাধ একজনকে মেরে আমি নিজেই মরে গেছি। হয়তো তার জন্য আমার চলে যাওয়াটা এখন উত্তম। সে যে একা আছে আমার জন্য। সন্ধ্যা 7টা বাজে। সুফিয়ান সেই বিকাল থেকে ঘরের সামনে আধমরা অবস্থায় বসে আছে। বর্তমানে তার সঙ্গী সিগারেট। বদ্রুককে দিয়ে সিগারেট আনিয়েছিল, একটার পর একটা টেনেই যাচ্ছে। ফারদিনার কবরের কাছে মশাল দিতে বলেছে অনুযায়ীদের। অন্ধকার রাতে ফারদিনার একা ভয় পাবে বলে দুজন অনুযায়ী তার কথা মতো দুটো মশাল কবরের পাশে দিয়ে এসেছিল। বিন্তি রান্না করছিল দুপুরের পরের সময়। ভাত, নদীর পাড়ের মাছ, সাথে ছিল হাঁসের মাংস। সুফিয়ান খায়নি। অনেকবার বিন্তি ডেকেছে খেতে, সুফিয়ান যায়নি। এরপর বিন্তি খাবার প্লেটে তুলে সুফিয়ানের কাছে নিয়ে এসেছিল। সে তখনও খায়নি, শুধু সিগারেট টেনে যাচ্ছে। বিন্তির সামনে কখনো সিগারেট খায়নি, আজ খাচ্ছে। বিন্তি সিগারেট খেতে বারণ করেছিল, কাজ হয়নি। আজ যেন সুফিয়ান বেলাগাম হয়ে গেছে। বিন্তি তখন সুফিয়ানকে ছেড়ে বদ্রু, হাবলু, লাল মিয়া, সোলেমান ওদের খেতে বলেছিল। খেতে যাচ্ছিল না ওরা। তখন সুলেমান ওদের বলেছিল, তোরা না খেয়ে মরতে চাচ্ছিস নাকি? তোরা খেয়ে নে। কাজ করতে হলে শরীরে শক্তি দরকার। আমি তো মরেই গেছি, শুধু দেহটা তোদের সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত বেয়ে আছে ধরণীতে। সেই সাথে সুফিয়ানের ভাঙা হৃদয়ের যন্ত্রণা যেন ধীরে ধীরে বাড়ছে। সোলেমান ওরা পাশে বসে আছে তার। কত কি বলে তাকে একটু সামাল দিচ্ছে, পারছে না। বিন্তি সদর দরজার সাথে মাথা হেলিয়ে সুফিয়ানের দিকে তাকিয়ে আছে। কত সুন্দর হাসি খুশি জীবনে ভরা ছিল তাদের। হঠাৎ সব বদলে ভেঙে গেল, তছনছ হয়ে গেল। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মোছার ইচ্ছেটুকুও নেই ওর। চোখের সামনে নিজের ভাইকে তিলে তিলে শেষ হতে দেখতে ওর ভালো লাগছে না। সন্ধ্যা আরও ঘন অন্ধকারের দিকে ঝুঁকে পড়েছে। চারিপাশে মানুষের উপস্থিতি থাকলেও বাড়ির আঙিনায় এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কেউ নিঃশ্বাস ফেলতেও তা শোনা যায়। ফারদিনার কবরে দুটো মশাল টিমটিম করে জ্বলছে। হাওয়া বয়ে গেলেই আগুনের শিখা দুলে উঠছে, যেন বাতাসেও ফারদিনার আতঙ্ক, তার নির্জনতা, তার অভিমান সব কিছুই বহন করে আনছে। সোলেমান, বদ্রু, হাবলু, লাল মিয়া এসে সুফিয়ানের পাশে বসে। সোলেমান সুফিয়ানকে লক্ষ্য করে বলল, নিজেকে তিলে তিলে মারছেন কেন? এতে করে ফারদিনা তো আর ফিরে আসবে না। সুফিয়ান রক্তে ভেজা লাল চোখ দুটো নিয়ে জবাব দিল, আত্মহত্যা পাপ বলেই তিলে তিলে মরতে হয়। ইচ্ছা করে নিজেকে তিলে তিলে মারাও পাপ, বলল বদ্রু।
আমি যে পাপ করেছি সে পাপের থেকে বড় আর কোনো পাপ হতে পারে না। খুব জ্বালাতন করেছে পাপগুলো আমাকে। ভেতরের আমিটাকে আর বাঁচতে চাইছে না বলে সুফিয়ান হাতের সিগারেটটা ফেলে দিল। সুলেমান বলল, যদি আপনি সত্যি পাপ করে থাকেন তাহলে মরেও শান্তি পাবেন না, আর কষ্ট পাবেন। পাপের জন্য সাজা ভোগ করতে হবে। সুফিয়ান একবার চোখ তুলে ওর দিকে তাকালো, মর্মাহত কণ্ঠে বলল, বেঁচে থেকেই কঠিন সাজা ভোগ করেছি, মরে গেলেও আবার সাজা ভোগ করতে হবে। কি ভাগ্য আমার। চোখে ভরা তার জল তার। বিনতি সুফিয়ানের হাহাকার সহ্য করতে পারছে না, চাপা স্বরে কেঁদে উঠল। ওর কান্নার শব্দ পৌঁছালো সুফিয়ানের কানে। সে ঘুরে তাকালো পেছনের পানে। বিনতি দাঁড়িয়ে আছে দরজা চেপে। সুফিয়ান হাত পাঠিয়ে ডাকলো ওকে, আয়, ভাইয়ের কাছে আয়। বিনতি ধীরে পায়ে সুফিয়ানের কাছে গেল, তার পাশে বসলো। সুফিয়ান বিনতির দিকে তাকিয়ে বলল, ভাইয়ের আজ করুণ অবস্থা হয়েছে, কষ্ট হচ্ছে নিশ্চয়ই তোর। বোনের কাছে ভাইয়ের দুঃখ সহ্য হয় না, আমি জানি। এতটুকু বলে থেমে আবার বলল, মা বাবাকে হঠাৎ করে হারিয়ে ফেললাম, বোনকে হারালাম, দাদা দাদুকেও হারালাম। বেঁচে থাকার ইচ্ছাটা তখনই মরে গিয়েছিল, জীবনটা অন্ধকার হয়ে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে ফারদিনা এসে আমার জীবনটা আলোকিত করেছিল, বিশেষ করে এক প্রদীপ হয়ে। কিন্তু দুর্ভাগ্য আমার, সে আলোর মূল্য আমি দিতে পারিনি। নিজের হাতে প্রদীপ শিখা ধ্বংস করে ফেলেছি, মেরে ফেলেছি ফারদিনাকে। বিনতি সুফিয়ানের জলাক্রান্ত মনির দিকে তাকিয়ে বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না ভাইয়া। এখন কেন যেন সৃষ্টির বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছা করছে, যাতে উনি ফারদিনাকে আবার ফিরিয়ে দেন। সৃষ্টির নিয়ম বাধা দেয় বলে এখনো আত্মহত্যা করছি না। কতক্ষণ এই নিয়ম মেনে চলতে পারবো জানি না, কষ্ট হয় জানিস তো। সুফিয়ানের মুখে বাক্যগুলো শুনে বিনতি নীরবে আবারও কেঁদে উঠল। সুলেমান ওরাও কাঁদল। বদ্র বলল, আপনি যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কে দেখবে, গ্রামবাসীদের কে দেখবে? আপনার বোনের রক্তের বন্ধন বলতে একমাত্র আপনিই আছেন। একবার ভাবুন, মৃত্যুই কি সব কিছুর সমাধান? ভাবুন, আপনাকে আজ আমি ভাবার সময় দিলাম। বদ্র চোখের জলের মাঝে ক্রোধের নমুনা প্রকাশ করল। সুফিয়ান চুপচাপ বসে রইল। বিনতি সুফিয়ানের কাঁধে হাত রেখে বলল, ভাই, তুমি আমায় রেখে চলে যাবা? করুণ শোনালো বিনতির কণ্ঠ। আবার বলল, বড় ভাই তো বাবার সমতুল্য হয়। বাবা মাকে সে কবেই হারিয়ে ফেললাম, প্রিয় বোনকেও হারিয়ে ফেললাম। তারপর থেকে তোমার মাঝে পৃথিবীকে খুঁজলাম, তোমার হাত ধরে বড় হতে লাগলাম। সেই এখন তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো? সুফিয়ানের কণ্ঠে জবাব নেই। জবাবের বিপরীতে শুধু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের সামনে তখন অতীতের স্মৃতি ভেসে উঠল, তার মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত। বিনতি তখন খুব ছোট, তখন থেকে সুফিয়ানের ভক্ত। ভাই ভাই বলে সুফিয়ানকে সারাদিন বিরক্ত করত। সুফিয়ান একদিন বিনতিকে বলেছিল, তুই আমাকে আর বিরক্ত করলে চলে যাব তোর থেকে, তখন আর আমায় পাবি না। শুনে বিনতি ফ্যাল করে তাকিয়েছিল তার দিকে। এরপর আচমকা বাঁধ ভাঙার মতো কেঁদে উঠেছিল। ফারিনা বেগম সেদিন সুফিয়ানকে বলেছিল, তুই কখনো বিনতির মনে আঘাত দিয়ে কথা বলবি না। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, একদিন আমিও বেঁচে থাকবো না। কথা দে, আমার অনুপস্থিতিতে, আমার না থাকাকালীন কখনো বিনতিকে কষ্ট দিবি না, ও তোকে খুব ভালোবাসে। সুফিয়ান হেসে তার মাকে জড়িয়ে ধরে কথা দিয়েছিল। আর সেই দিনটা সুফিয়ানের মনে পড়ল। বিনতিকে নিজের কাঁধে শুয়ে বলল, কাঁদিস না, যাব না আমি কোথাও, তোর জন্য না হয় থেকে যাব দুনিয়ার বুকে। সুফিয়ানের এ কথায় জোর নেই, তবু বিনতি বলল, সত্যি তো ভাই? বলে সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। বিনতি সোজা হয়ে বসে বলল, তুমি আর সারাদিন ধরে খাওয়া দাওয়া করছো না, এখন অন্তত কিছু খেয়ে নাও। তোমার পছন্দের হাঁস রান্না করেছি, খাবে? সুফিয়ান মৃদু হেসে না বলল, পরে খাবো, এখন একটু হেঁটে আসি, সে কখন থেকেই বসে আছি। সুফিয়ান খাবে না বিনতি নিশ্চিত, তবু মুখে মিথ্যে হাসি এনে বসা থেকে উঠে ঘরের ভিতর চলে গেল। সুলেমান এসে দাঁড়ায় সুফিয়ানের সামনে, বলল, চলুন, ছোট্ট যে চায়ের দোকান আছে ওই দিক থেকে হেঁটে আসি।
সুফিয়ান উঠল। একটা না ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কোমর ব্যথা হয়ে যাওয়া কথা। সুফিয়ানের শরীরের ব্যথা অনুভব করতে পারছে না। দাঁড়িয়ে সবার আগে ফারদিনার কবরের দিকে তাকালো। দূর থেকে মশালের আলো দেখা যাচ্ছে, টিপ টিপ করে জ্বলছে। সিন্ধুতলি গ্রাম থেকে শহরের কাছে বলে গ্রামকে ঠিক গ্রাম বলে মনে হয় না। রাস্তায় বের হলেই মানুষের বেশ আনাগোনা দেখা যায়। হায়দার বাড়ির সামনে সরু রাস্তা, রাস্তার ঠিক কিছুটা পাশে নদী। নদী হলেও আয়তনে বড়, সমুদ্র বললেও ভুল হবে না। সুফিয়ান হাঁটছে রাস্তার পাশ ধরে, তার পেছনে বদরুয়ারা। বেশ কিছু দূর গিয়ে চায়ের দোকানে বসলো তারা। দোকানে কিছু গ্রামবাসী বসেছিল। ওনারা সুফিয়ানকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। সুফিয়ান ওনাদের বসতে বলল। একজন গ্রামবাসী তখন সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আপনার অহংকার নেই? সুফিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, অহংকার করে কি হবে? রুহটাই আল্লাহর দান। রুহটা চলে গেলে দেহটা মানুষের নিয়ন্ত্রণে। কিছুই তো আমার নয়। তারপরও কিছু মানুষ এই ক্ষণিকের ক্ষুদ্রতম সুখের জন্য কত নিকৃষ্ট কাজ করে। সুফিয়ান বাক্যটি নিজের দিকে ছুড়ল। সেও প্রতিশোধের জন্য সবচেয়ে বাজে কাজটি করেছিল, আর সে অনুতাপের আগুনে জ্বলে পড়ে ছারখার হচ্ছে। আপনার মতো অহংকারমুক্ত মানুষ যদি সমস্ত দুনিয়া ভৈরা থাকতো, তাইলে হয়তো দুনিয়াটা সুন্দর থাকতো। দোকানে চা বানালো। সুফিয়ানের দিকে এক কাপ চা এগিয়ে দিল। সলেমান ওদের দিল। সুফিয়ান চায়ের ধোয়া ওঠা দৃশ্যটি দেখল। সলেমান পাশ থেকে ফিসফিস করে সুফিয়ানকে বলল, এখানে অন্তত পাগলামি করবেন না, চাটা খেয়ে নেন। চায়ে আপনার পেট ভরবে না, খেতে পারেন। সুফিয়ান সবার আড়ালে চোখের জলটুকু মুছে চায়ে চুমুক দিল। দ্বিতীয় চুমুক আর দিতে পারল না, রেখে দিল কাপটি। দোকানের কাছে সিগারেট চেয়ে নিল। ম্যাচ দিয়ে ধরিয়ে দ্রুত দোকান থেকে বের হয়ে গেল। ফারদিনার বলা বাক্যগুলো, কাটানো মুহূর্তগুলো চরমভাবে তাকে আঘাত করছে। মনে পড়ছে, ধাওয়া করছে তাকে। রাস্তা ধরে একদিকে হাঁটতে শুরু করলাম। কিছু লোক তাকে দেখা মাত্র সম্মানের সাথে পাশে কেটে গেল। লাইন বেঁধে কিছু ঘোড়ার গাড়ি ছুটে চলে যাচ্ছে। সারথির যা যা কণ্ঠে ভেসে আসলো। সুফিয়ান সেসব শুনল না। এখন তার উপরে দিব্যি একটা পাথর পড়লেও বোধ হয় সে টের পাবে না, কারণ তার মনের ক্ষত তার থেকেও বেশি, হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। সিগারেট ফুঁকা শেষ কণ্ঠটি ফেলে দিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তার বাড়ির ছেড়ে অনেকটা দূর। তবে তাকে একা ছাড়েনি সলেমানরা। বিন্তি ওদের চারজনকে আড়ালে বলেছিল সুফিয়ানকে যেন একা না ছাড়ে। সুযোগ বুঝে কখন কি করে বসে বিশ্বাস নেই। ওরাও তার পিছু পিছু হাঁটছে। সুফিয়ান হাঁটতে হাঁটতে মৌলভীর বাড়ির সামনে চলে এসেছে। কাঁচা মাটির দোতলা ঘর। ঘরের সামনে মশাল জ্বলছে, চারপাশটা গরু বাঁধা। পাশে একটা ফুলের বাগান। ধমকা হওয়াতে ফুলের ঘ্রাণ এসে সুফিয়ানের নাকে বিঁধল। তাৎক্ষণিক তার মনে পড়ল আলিমনগরের কথা, তার সে ছোট মাটির ঘরটার কথা। কত শত স্মৃতি সেখানে জমিয়েছিল, যা কখনোই ভুলে যাবার নাম। সে ভুলতে চাইছেও না। সুফিয়ানের চোখ দুটো ছলছলে উঠল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পারছে না। গোপন নিস্তব্ধ ঘর দরকার, যে ঘরে সুফিয়ান একা মনে খুলে কাঁদতে পারবে, বুক ফাটিয়ে তার কষ্টগুলো চোখের জল ভাসাতে পারবে। অসহায় লাগছে আজ নিজেকে তার। সলেমান ওরা দূর থেকে সুফিয়ানের লক্ষ্য অনুসরণ করে মৌলভীর বাড়ির দিকে তাকাল। সুফিয়ান ঠিক কী দেখছে ওরা বুঝতে পারল না। সুফিয়ান পলক ফেলল না। সলেমান তার ধ্যান ভাঙাতে তীর্যক্ষণটা বলল, সুফিয়ান ভাই, চলুন বাড়ি ফিরে যাই। সুফিয়ান সলেমানের দিকে ঘুরে তাকাতে আবছা করে মৌলভীর ঘরের সামনে লাল রঙের শাড়িতে একজন নারীকে অস্পষ্টভাবে দেখল। তার চালচলন কিছুটা ফারদিনার মতো। সুফিয়ান আঁতকে উঠল। ঘাড় ঘুরিয়ে মৌলভীর ঘরের দিকে তাকালো। কাউকে দেখা যাচ্ছে না, শুধু উনার ঘরের দরজা বন্ধ করার কপট আওয়াজ আসলো। হ্যালুসিনেশন হচ্ছে বলে সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল। স্থান ত্যাগ করার জন্য মনস্থির করল। তখনই মৌলভীর কণ্ঠ সুফিয়ানের কানে আসে। সুফিয়ান থমকে দাঁড়ায়। মৌলভী বলে, বাবা, কোনো সমস্যা? সুফিয়ান মাথা উড়ালো, না।
মৌলভী কয়েক পা সামনে এগিয়ে আসলো, বলল, কিছু কইবা? না চাচা, হাঁটতে হাঁটতে এদিকে আসছিলাম, আর এখানে এসে কেন যেন পা আটকে গেল। মৌলভী সাহেব কিছু বললেন না। সুফিয়ান ওনাকে অতিক্রম করে ওনার ঘরের দিকে ক্লান্ত চোখে দেখলেন। এরপর থেমে ভাঙা গলায় বলল, চাচা, একটু জল খাওয়া যাবে? একজন জমিদারের পুত্র হয়ে অসহায়ের মতো আবদার করছে মৌলভীর কাছে। উনি সুফিয়ানের মুখের দিকে তাকালেন। মায়া হচ্ছে ওনার। সুফিয়ান ভেতর থেকে ভেঙে পড়েছে। সে প্রতিচ্ছবি যেন তার বাহির থেকেও এখন দেখা যাচ্ছে। মৌলভী ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো। সুফিয়ান মৌলভীর ঘরে গেল। ভেতরে প্রবেশ করে একটা চেয়ারে বসে। মৌলভী তসবি হাতে পাশে বসেন। এরপর উনি লম্বা কণ্ঠে জল চাইল। সুফিয়ান কিছু বলল না। বসে বসে নিষ্পাপ বাচ্চাদের মতো নখ খুঁটছে। মৌলভী পুনরায় মূল ঘরের দিকে উঁকি দিয়ে বললেন, এক গ্লাস জল চাইলাম, জমিদার পুত্র আইছে। থেমে মৌলভী সুফিয়ানের দিকে চেয়ে বলল, কয়লার মধ্যে স্বর্ণের পদার্পণ। বলা শেষে মৌলভী হাসলেন। সুফিয়ান বলল, না চাচা, আমি মনে করি কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকা উচিত নয়। আমি জমিদার পুত্র বলে আলাদা সম্মান দেওয়ার মানে হয় না। হায়াতের মেয়াদ ফুরিয়ে গেলে 3.5 হাত মাটির ঘরে আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে। আপনিও সেই ঘরে যাবেন, আর আমিও। সুফিয়ানের কথা যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তব। মৌলভী বেশ খুশি হলেন। উনি শুধু অবাক চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে রইলেন। জল আসলো একটা মাটির পাত্রে। পর্দার আড়াল থেকে জলের পাত্রটি মেয়েলি হাতে কেউ এগিয়ে দিল সুফিয়ানের দিকে। সুফিয়ান জলটি নিয়ে খেয়ে ফেলল। এরপর পাত্রটি পুনরায় মেয়েলি হাতে পৌঁছে দিল। সুফিয়ান গলা পরিষ্কার করে মৌলভীকে নিচু স্বরে বলল, জল দিল উনিকে? আমার মেয়ে। আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। ওর ফুফু বাড়ি ছিল, গতকাল আইছে। পর্দা করে তো, ঘর থেকে বের হয় না। সুফিয়ান তখন ভুল দেখেছে বলে নিশ্চিত হলো। কয়েক মুহূর্তের জন্য মৌলভীর মেয়েকে ফারদিনা ভেবেছে। নিজেকে সামলাতে হবে, যাকে তাকে ফারদিনা ভাবতে পারে না। ফারদিনার মতো আর কেউ নেই। সুফিয়ান মৌলভীর ঘরে ছেড়ে বেপরার মতো বেরিয়ে আসলো। পথ হারিয়ে ফেলেছে যেন। কোথায় যাবে ঠিক বুঝে উঠতে পারল না। বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সলমন সুফিয়ানের পথ আটকে দাঁড়ালো। বলল, ওইদিকে আপনার বাড়ি না, ভুল পথে যাচ্ছেন, চলুন আমাদের সাথে। সুফিয়ান ভেজা গলায় বলল, মৃত্যু মৃত্যু খুঁজছি। কোথায় গেলে নিজেকে দুনিয়ার বুক থেকে মুক্ত করতে পারবো, সেই পথ খুঁজছি। বেঁচে থাকাটা আমার জন্য এখন সবচেয়ে বড় লড়াই হয়ে যাচ্ছে। আমি বোধহয় বেঁচে থাকার লড়াইয়ে হেরে যাব বলে সুফিয়ান রাস্তায় হাঁটু গেড়ে ধপাস করে বসে পড়ল। তার কান্না দেখে সলেমন ওরাও কেঁদে উঠল। বিচ্ছিরি মন খারাপ করে দেওয়া সকালগুলো গোটানো মতো খুব টেনে টেনে নিয়ে আসছিল স্যাঁতস্যাঁতে দিনের প্রথম শুরুর আকাশটা। সূর্যের তীব্র ঝিলিক নদীর জলে পড়ে চিকচিক করছে। মাঝিরা নৌকা বাইছে, গুনগুন করে কেউ গানও গাইছে, অসময়ের গান। সকাল সকাল কেউ গান গায়, ওনারা গাইছে। লোকগুলো আধপাগল নয়তো। সুফিয়ান ভাবছে, গতকাল সারা রাত ঘুমায়নি। কখনো ফারদিনার কবরের কাছে, কখনো বাড়ির ছাদে গিয়ে মাথা নিচু করে ফারদিনার কবরটির দিকে তাকিয়েছিল। যারা ঘুমোয় না তাদের সাথে রাত দিনের হিসাব না করলেই চলে, তবু প্রকৃতির নিয়মে যেন করতে হয়। সুফিয়ান ভোরবেলা ঘরের জানলাটা খুলে দিয়েছিল। চোখ পড়েছিল খিদের দিকে। সেখানে ফারদিনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। প্রথমে খুশি হলেও পরক্ষণে মনে পড়েছিল মানুষটি আর দুনিয়াতে বেঁচে নেই। এরপর মুখের অভিব্যক্তি পরিবর্তন করে ধাতব আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে। গত কয়েকদিন ধরে একই পোশাকে ছিল সে। ময়লা রক্তে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। বেশ কিছুক্ষণ বসে গোসল সেরে নিজেকে পরিচ্ছন্ন করে। দীর্ঘদিন পর নিজেকে খানিকটা পরিপাটি করে। এরপর ফারদিনার কবরের কাছে গিয়েছিল। দূর থেকে ঘুরে ঘুরে দেখেছিল। যতবার ফারদিনার কবরের দিকে দেখেছিল ততবার নিজেকে অপরাধী মনে হয়েছিল। কান্না করতে চাইছিল না, তবু চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছিল। তাৎক্ষণিক চোখের জলটুকু মুছে ফেলে নদীর তীরের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়।
বেশ কিছুক্ষণ ধরে বসে বসে সিগারেট টানছিল। ফারদিনের বাচ্চামেয়েগুলো মনে ওরে একা একা হেসে উঠল। কখনো তার মনে হয় ফারদিনা মরেনি, বেঁচে আছে, এক্ষুনি কোথাও থেকে এসে বলবে বাঁশিওয়ালা। সুফিয়ান যেন শব্দটা শুনতে পেল, নড়ে চলে বসলো, এদিক ওদিক তাকালো, কেউ নেই। ভাবনার জগৎ থেকে শব্দটি ভেসে এসেছিল। সুফিয়ান কারো পায়ের শব্দ পেল, ঘাড় ঘুরিয়ে পেছনে দেখলো বিনতি এসেছে। ও এসেছে সুফিয়ানের পাশে বসে। সুফিয়ান পুনরায় আশেপাশে দেখে বলল, তুই বাহিরে কেন বের হয়েছিস? তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম। আজকাল তোমাকে বিশ্বাস করতে পারছি না, কখন কি করে বসো কে জানে। বিনতি সুফিয়ানকে দেখলো। সে পুরোনো দিনের মতো আজ সুফিয়ান সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরেছে। বড্ড সচ্ছল দেখাচ্ছে তাকে। এতক্ষণ বিনতি খেয়াল করেনি। গতকাল অবধি ভাইয়ের চেহারা নিষ্প্রাণ একটা ভাব ছিল, আজ তার চেহারার উজ্জ্বলতা কিছুটা উন্নতি হয়েছে। বিনতি খুশি হলো মনে মনে। সুফিয়া নদীর দিকে একবার, দ্বিতীয়বার ফারদিনার দিকে চেয়ে বলল, কি দেখছিস? বিনতির দিকে চেয়ে বলল, কি দেখছিস? আজ একটু পরিবর্তন লাগছে আমাকে, বলে ফিক করে হাসলো। কষ্টের মাঝে লুকানো হাসি হঠাৎ ফুটে উঠলেও যেন কষ্টটা কমে না, বরং বাড়ে। বিনতি বলল, তোমার হাসিতেও আজকাল ভয় হয় আমার। যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন ভয়টা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। ভাই। বিনতির চোখে আবারও জল জমে আসলো। সুফিয়ান মৃদু হাসে, মস্করাও বুঝিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, এই কথা দিলাম। তার দু হাত দিয়ে বিনতির ডান হাতটা শপথের মতো স্পর্শে করে শক্ত করে চেপে ধরল। তোমার যদি কিছু হয়ে যায় তবে আমি সহ্য করতে পারবো না ভাই, এতটুকু শুধু মাথায় রাখুন। কথার মাথায় তো কত কী রেখেছিলাম, শেষমেশ কিছুই রইল না। ভাগ্যে হয়তো এটাই ছিল, অতীতে পড়ে থাকতে নেই ভাই, ফিরে এসো অতীত থেকে। কিছু অতীত থেকে কখনো ফিরে আসা যায় না বোন, মনে হয় পিছু থেকে টেনে ধরে আছে। তুমি ভাবছো কেউ ধরে রেখেছে পেছন থেকে? ভাবনাটা ছেড়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, ভাঙা জিনিস জোড়া লাগানো যায় না। আমার হৃদয়টা বহু খণ্ডে খণ্ডিত হয়েছে। আমার ভাঙা হৃদয়ের মেরামত একমাত্র ফারদিনা করতে পারত, কিন্তু আমি তাকেই তো যন্ত্রণায় শেষ করে দিলাম। সুফিয়ানের চোখ ভেজা জলে নদীর প্রতিচ্ছবি ফুটে উঠল। বিনতি শুধু তার ভাইয়ের পানসুটে মুখখানা দেখল, কখনো অসহায় দেখায়, কখনো হাসি খুশি দেখায়। কষ্টগুলো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, চাইলেও আর ছুটতে পারছে না সে। বিনতি নিশ্চিত, ভাই। তুমি চাইলে তোমার জীবনটা নতুন করে সাজাতে পারো। দেখো, মানুষের জীবনে খারাপ সময় আসে, পরিস্থিতি একরকম থাকে না, পরিবর্তন হয়, তুমিও পরিবর্তন করো। আমি আমার জীবনের শেষ দিনগুলো পর্যন্ত ফারদিনাকে ভেবে বেঁচে থাকতে চাই, ওকে ভুলে নয়, বরং ওর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমার জীবন আর চাইলেও সাজাতে পারবো না। সমুদ্রের জলে ডুবে গেছে, সাজার রঙটা আমার সমুদ্রের জলে ডুবে গেছে। ফারদিনার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। সুফিয়ানের বেঁচে থাকার কথা বলেছে, সে বেঁচে থাকতে চায়, হোক সেটা ফারদিনার স্মৃতি আঁকড়ে ধরে। বিনতি নিঃশব্দে হাসল, খুশিতে মাথা চুলকালো। ওর ভাইয়ের মানসিক চিন্তাধারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। বিনতির আনন্দ হচ্ছে, ও খুব করে চাইছে, আল্লাহর নিকট দোয়া করছে যাতে ওর ভাইয়ের ভাবনা থেকে আত্মহত্যা করার চিন্তাভাবনা দূরে যেন চলে যায়। গত রাতেও বিনতি নামাজে আল্লাহর কাছে দোয়া করেছে, ভাবছে নিশ্চয় ওর দোয়া তাৎক্ষণিক কবুল করেছে আল্লাহ, ফলাফল এখন প্রকাশ পাচ্ছে। বিনতি মলিন হেসে বলল, ভাই, গত রাতেও না খেয়েছিলে, আজ অন্তত খেয়ে নিও। আমি তোমার জন্য শুটকি, রসের পিঠা আর হাঁস রান্না করব, খাবে বলো? বিনতি সুফিয়ানের দিকে ঘাড় কাত করে প্রশ্ন করল। সুফিয়ান ঘাস টেনে ছিঁড়ে জবাব দিল, আচ্ছা, আজ তোর হাতে খাবো। আমি তোকে একসময় খাইয়ে দিতাম, আজ তুই আমাকে দিবি, কি দিবি তো? বিনতি অশ্রুসিক্ত নয়নে হেসে পরপর দুবার বলল, হুম হুম ভাইয়া, ভাই, দেব, খাইয়ে দেবো তোমায়। আমার ভীষণ আনন্দ হচ্ছে ভাই। সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল, তোর আনন্দে আমি সুখ খুঁজে পাই বোন, তুই সবসময় আনন্দে থাক।
বিনতি হাসলো, কিছু বলল না। সুফিয়ান বলল, এখন এখান থেকে চলে যা, রান্না বান্না কর, লোকজন চলে আসবে। বিনতি সুফিয়ানের কথা মতো বসা থেকে উঠে যেতে ফের স্থির হয়ে দাঁড়িয়ে বলল, ভাই। এবার বিনতির কণ্ঠে অন্যরকম বার্তার লক্ষণ প্রকাশ পেল। সুফিয়ান চোখের দৃষ্টি সচল করে ঢং করে বলল, বলুন ছোট রানী। পহেলা ফাল্গুন আসতে আর মাত্র কিছুদিন বাকি। সুফিয়ান ভ্রু কুঞ্চিত করে ফেলল, তো সেদিন বিশেষ একটা দিন ভুলে গেছ? সুফিয়ান যথেষ্ট চাপ প্রয়োগ করল মস্তিষ্কে। পহেলা ফাল্গুন ঘিরে বিশেষ দিনটির কথা মনে করার তীব্র চেষ্টা করল। তার চেষ্টা বিফলে গেল, মনে পড়ল না। ভুলে গেছি, কি সেদিন? বিনতি আশ্চর্য হলো। সুফিয়ান কখনো পহেলা ফাল্গুনের কথা ভুলে না, আজ ভুলে গেছে। তবু বিনতি নিজে থেকে বলল, পহেলা ফাল্গুন তোমার জন্মদিন, তুমি 32 বছরে পা ফেলবে। সেদিন কিরে কত আনন্দ করতাম আমরা, মনে পড়ে আজও। আমি অনেক কিছু ভেবে রেখেছি সেই দিনটি ঘিরে। দেখিস, জন্মদিন আবার যেন মৃত্যুদিন হয় না। বলে সুফিয়ান শব্দ ব্যতীত হাসলো। বিনতি এবার রেগে গেল। সুফিয়ান বিনতির রাগ দেখে বলল, মজা করে বলেছি, এত রাগ করতে হয়? যা, এখন ঘরে চলে যা, গিয়ে দ্রুত রান্নাবান্না সেরে ফেল। বিনতি চলে যেতেই সুফিয়ান পেছন থেকে বলল, তোর বিনতি চলে যেতেই সুফিয়ান পেছন থেকে বলল, তোর ল্যাংড়া জামাইয়ের নাম যেন কি? ওকেও আমার জন্মদিনে একটু মিষ্টির দাওয়াত দিস, বেচারা এমনিতেই ল্যাংড়া। বিনতি দু কোমরে হাত দিয়ে পেছন ঘুরে ভাই বলে দাঁড়িয়ে পড়ল। সুফিয়ান হেসে উঠল। বিনতিও সুফিয়ানের হাসি দেখে হাসলো, এরপর চলে যায় বাড়ির দিকে। সুফিয়ান হাসি থামিয়ে হাঁপ ছেড়ে চোখ মুছল। বিনতিকে খুব কষ্টে এতক্ষণ ভুলভাল বুঝিয়েছে, নিজেকে যথেষ্ট ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা নাটক করেছে। বোনকে মিথ্যা আশা দিলেন। সলেমানের কণ্ঠ। ওরা এতক্ষণ দূর থেকে দুই ভাই বোনের কথোপকথন শুনছিল। এসে সুফিয়ানের পাশে বসে পা ভাস করে। সুফিয়ান বলল, কি করব, বোনটা আমার জন্য কষ্ট পাচ্ছে। ও কষ্ট দেখতে পারছি না, ওকে খুশি করতে আমার এতটুকু অভিনয় করতেই হলো। অভিনয়টা বাস্তবে রূপ দেন, বলল বদরুম। আপাতত সেটাই যাচ্ছি। সুফিয়ানের কণ্ঠে জোর পাওয়া গেল। সলেমান বলল, আপনার বয়স 31, কিন্তু দেখে মনে হয় আরও কম। কীভাবে নিজের সৌন্দর্য বজায় রাখলেন? বলে সবাই মিলে হেসে উঠল। সুফিয়ান জবাবে বলল, পুরুষের সৌন্দর্য ধরে রাখতে হয় না, আমিও রাখিনি। বাবা একজন সুদর্শন পুরুষ ছিল, তবে ওনার গায়ের রংটা ফর্সা ছিল। আমি তারই মতো, তবে শ্যামবর্ণের। আপনি যদি আপনাকে সচক্ষে দেখতেন তাহলে বুঝতেন আপনি কতটা সুদর্শন, নয়তো ওই জমিদারের মেয়ে আপনার প্রেমে পড়তো না। সলেমন বলল। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হলেও হতে পারে, চল তোদের আমার সমস্ত ক্ষেত দেখিয়ে দিই। বলে কজন উঠে হাঁটা শুরু করলো ধান ক্ষেতের দিকে। নদীর অন্য পাশে ধান ক্ষেত, বিশাল বড়। নীলাভ আকাশের নিচে সারি সারি জমি, মাঝখানে সরু বাঁশের সাঁকো, আর কই মাছের নাড়াচড়া মাঝে মাঝে পানির উপর ডাঙা রোদ ঝিলিক দিয়ে উঠছে। একটি বক পাখি ধীরে ধীরে ভঙ্গিতে পানির ধারে নেমে দাঁড়িয়ে থাকে, কখনো এক পা এগিয়ে আবার থেমে যায়। মনে হয় এই নীরবতার মধ্যেও সে কিছু খুঁজে বেড়াচ্ছে। ধান গাছের দোয়ালায় ভাসছে হালকা হালকা কাদামাটির গন্ধ, এসে নাকে লাগছে। কিছু কৃষকেরা তার খেতে কাজ করছে। দূর থেকে কিছু কৃষকের কণ্ঠ ভেসে আসে, সুরেলা ডাক, ওই পানি একটু ছাড়ো। কথাগুলো ভাঙা হাওয়ায় মিলিয়ে গেল। পুরো দৃশ্যটা এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে নরম সকালের মাঝে। মনে হয় ধান ক্ষেতের প্রতিটি শিশির, প্রতিটি বাতাসের ছোঁয়া এই গ্রাম জীবনকে নিজের মতো করে গল্প বলছে। সলেমান ওদের কাছে দৃশ্যটা আকর্ষণীয় লাগলো। আলিমনগর থেকে সিন্ধুতলি গ্রামটি অত্যন্ত চিত্রকার্য বলে ধরে নিল ওরা। সুফিয়ান তাদের পিতৃপুরুষে রেখে যাওয়া ধন সম্পত্তি নিয়ে এটা ওটা ধান ক্ষেতের এক সারির মাঝে বসে পায়চারি করতে করতে বলছে। ওনারা চলে যাওয়ার পর সে কীভাবে সব কিছু অটল রেখে ধরে রেখেছে,
সেই গল্প ওদের শোনাচ্ছে। ওরাও মাটিতে বসে মাথা তুলে সুফিয়ানের দিকে তাকিয়ে শুনছে। দূরে কৃষকেরা ক্ষেতে সার দিচ্ছে, কখনো ক্ষেতের দিকে, কখনো সরু চোখে সুফিয়ানের দিকে দেখছে। কতদিন পর তাদের সর্দারকে খেতে দেখেছে, দেখেই যেন তারা শান্তি পাচ্ছে। সুফিয়ান কথা বলতে বলতে ক্ষেত ছেড়ে দূরে তাকালো তার বাড়ির দিকে। সেখানে একজন বোরকাওয়ালি দাঁড়িয়ে আছে। সে যেন দূরের দৃষ্টি ঠিক সুফিয়ানের দিকে দিয়েই ফেলে রেখেছে। সুফিয়ানের দিকে দিয়েই ফেলে রেখেছে। সুফিয়ান চোখ সরিয়ে নিল, তার বক্তব্য অবিরত রাখল। সোলেমান হুট করে মাঝখান থেকে প্রশ্ন করলো, আপনাকে আজ কেন যেন সেই আলিমনগরে সুফিয়ান ভাইয়ের মতো লাগছে। আপনার পরিবর্তনটা ভালো লাগছে, কিন্তু তারপরেও। সোলেমান বাকি কথা গিলে ফেলল। সুফিয়ান ওর রেস্টুরেন্টে বলল, তোরা আলিমনগরের হালচাল জানিস? এখানে কোনো কিছুই জানিস না, বুঝিস না, তাই শিখিয়ে দিচ্ছি। আলাদা করে শিখিয়ে দিতে হবে না, আপনি তো সবসময় আমাদের সাথেই থাকবেন, বলল লাল মিয়া। সুফিয়ান মাথা হালকা ঝাঁকিয়ে বলল, তারপরেও তোদের শেখানো আমার দায়িত্ব। সুফিয়ানের ফের দৃষ্টি গেল সেই বোরকওয়ালের দিকে। মেয়েটি ঠিক কোথায় তাকিয়েছে সুফিয়ান বুঝতে পারছে না। সুফিয়ান কৌতূহলবশত নিজেকে ফেলে পেছনে ঘুরে দেখল। ক্ষেত ব্যতীত কিছুই নেই যা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখার মতো। সুফিয়ান ওদের নিয়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ওদের কাজের বাকি নির্দেশ দিচ্ছে। ফাঁকে ফাঁকে চোখ তুলে বোরকাওয়ালি মেয়েটির দিকে তাকাচ্ছে। সুফিয়ানদের অনুসরণ করে মেয়েটিও দূর থেকে একই সাথে সামনে এগোচ্ছে। সুফিয়ানের রাগ উঠল, দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে গেল। ধান ক্ষেত ছেড়ে তার রাস্তায় উঠেছে। সুফিয়ান ওদের আজকে কাজ করতে বারণ করেছে, বলেছে আগামীকাল সব কিছু ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে দিবে, এরপর কাজে লাগাবে। ওরাও আর তার আদেশের বিরুদ্ধে গেল না। সুফিয়ান পাঞ্জের পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নিল। বোরকালি মেয়েটিকে খুঁজল, আশেপাশে আর মেয়েটিকে দেখা গেল না। কে ছিল মেয়েটি? সুফিয়ানকে দেখছিল না কি অন্য কাউকে, অন্য কিছু? সুফিয়ানের মনে প্রশ্ন জাগলো, জবাব মেলানো দরকার ভেবে সুফিয়ান বাড়ির পথে হাঁটা শুরু করলো। আজ শুক্রবার, পথে ঘাটে লোকজনের খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না। বাড়ির চারপাশে কেমন এক নিস্তব্ধতা। বাড়ির সামনে এসে সুফিয়ান হঠাৎ থমকে দাঁড়ায়। মনে হলো এই বুঝি কেউ তাকে আড়ালে দেখছে। সে ঘুরে চারপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। তার অস্থির চোখ দেখে সোলেমান দ্রুত তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছেন? সুফিয়ান মিথ্যা বলল তোদের। তার মিথ্যা বলার অভিনয় হলো না, বদরুল ধরে ফেললো, বলল অন্য কাউকে বা অন্য কিছু খুঁজছিলেন, বলুন কি খুঁজছিলেন? সুফিয়ান প্রশ্ন এড়াতে চেষ্টা করলো, পরপর কয়েকটা সিগারেটে টান দিল, এরপর সিগারেটের শেষ খণ্ডিত ফেলে দিল, বলল আজমাত, মনে হলো আজমাতকে দেখেছি আপনার চোখে। আজমাত ওই ধলা বিলাই, সে তো বিদেশ চলে গেছে, জাহাজ চলাচল শুরু হয়েছে গতকাল থেকে। ও, সুফিয়ান ছোট করে জবাব দিয়ে আবার বলল, রশিদ চাচা শহর থেকে ফিরেছে। সলিমন ভেবে জবাব দিল, শুনেছি আজ ফিরবে, ফিরেছে কি না বলতে পারবো না। আর যেমুন্নেসা ফুফু, উনি সব জেনে ফেলেছে নিশ্চয়ই? সুফিয়ান জিজ্ঞেস করে, আবার ধীর পায়ে হাঁটা শুরু করলো। লাল মিয়া হাঁটতে হাঁটতে বলল, উনি সেদিন নাকি কিছুই টের পাননি। টের না পেলেই ভালো হয়েছে, উনি যদি উল্টাপাল্টা কিছু বলতো সেদিন উনাকেও উপরে পাঠিয়ে দিতাম। সুফিয়ানের কথা শুনে সোলেমন ওরা হেসে উঠল। সুফিয়ানের তখন আবার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে দ্রুত পেছন ঘুরল, অনুসরণকারী যাতে আড়ালে না যেতে পারে। এবার দেখতে পেল সেই বোরকাওয়ালিকে। সুফিয়ান দাঁড়িয়ে যায়, ওরাও দাঁড়িয়ে যায়, সেই সাথে বোরকাওয়ালি মিয়াটিও দাঁড়িয়ে পড়ে থ হয়ে। সুফিয়ান ওদের বলল, তোরা এখানে দাঁড়া, আমি আসছি, বলে বোরকাওয়ালি মেয়েটির দিকে পা বাড়াতেই মেয়েটি এক পা দুপা করে পেছনে সরে যায়। এরপর সুফিয়ানের থেকে পিঠ ঘুরে চলে যায় সোজা পথে। সুফিয়ান আশ্চর্য হলো, বলল, মেয়েটা কি অদ্ভুত, মনে হচ্ছে আত্মগোল। সুলেমন ওরা একসঙ্গে বলে উঠল, আত্মাগোল না, মনে হয় পুরোটাই পাগল। বলা শেষে হেসে উঠল। মেয়েটি নিজ পথে যেতে যেতে কবার পেছন ফিরেও তাকিয়েছিল। সুফিয়ানও একবার পেছন ঘুরে ওর চাহনি দেখেছিল।
মেয়েটি কে সে আন্দাজ করতে পারল না। তাদের কোনো আত্মীয় স্বজন নেই, যার ফলে সঠিক উত্তর মিলল না। হ্যালো এভরিওয়ান, আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো আপনাদের মাঝে। আর এতদিন পর গল্প দেওয়ার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আর বাসায় এই এক মাস ধরে অনেক অতিথি ছিল, যার জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না। তার জন্য আর কি রেকর্ড করে ভিডিও যে আপলোড করব সেটা সম্ভব হয়নি। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার। আর আশা করব যারা এতদিন আমার সাথে ছিল, আমার ভয়েস শুনেছে, তারা সবাই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ ধরে গল্প শোনার জন্য সবাইকে ধন্যবাদ।